স্পোর্টস ইনজুরি জিনিসটা হচ্ছে অনেকটা বড় একটা জিনিস, অনেকটা ফাস্ট জিনিস। হ্যাঁ, স্পোর্টস মানে হচ্ছে খেলাধুলার সম্পর্কিত যে কোনো রকম ইনজুরিকে খুব সাধারণভাবে আমরা স্পোর্টস ইনজুরি বলে থাকি। মানে খেলাধুলা রিলেটেড। এবার খেলাধুলা রিলেটেড কি রকম, আমরা যে কোনো খেলাকে যদি আমরা বলা, তাহলে দু রকম ভাবে বলা হয়। একটা হচ্ছে ধরুন যেগুলোতে আমরা ছোটাছুটি কাজ বলা হয়, কন্ট্যাক্ট স্পোর্টস, মানে কন্ট্যাক্ট প্লেইং বলা হয়। আর একটা হচ্ছে যেগুলো হাতের ওপরে, অর্থাৎ আমরা খুব বেশি ছোটাছুটি না, যেমন আমাদের টেবিল টেনিস বলুন। হ্যাঁ, সেগুলো যেমন খুব একটা ছোটাছুটি না, যেটা হাতের ওপর হয়তো প্রেসার বেশি পড়ে। স্পোর্টস ইনজুরিটা বেসিক্যালি আমরা মানে যে জিনিসটা আমরা যেভাবে ভাগ করতে পারি, সেটা হচ্ছে যে যে কোনো লিগামেন্টের ইনজুরি। সেটা যে কোনো জয়েন্টের হতে পারে, সেটা আপার লিম্ব হতে পারে, লোয়ার লিম্ব হতে পারে, যে কোনো জয়েন্টের ইনজুরি। এবং 2 নম্বর হতে পারে বোনে ইনজুরি, হাড়ের ইনজুরি, হাড়ের মধ্যে কোনো সমস্যা। লিগামেন্ট ইনজুরিটা খুব কমন। যেমন তাদের মধ্যে সব থেকে কমন আছে হাঁটুতে লিগামেন্ট ইনজুরি, নি লিগামেন্ট। যেটা যেটা সব থেকে কমন হয় ফুটবল খেলাতে। হ্যাঁ, তারপরে ক্রিকেট খেলাতে বলুন। হ্যাঁ, অনেক সময় ব্যাডমিন্টন খেলাতে। হ্যাঁ, যেটাতে কি হয়, যখন প্লেয়াররা খেলতে গিয়ে যে কোনো সময় ট্যাকেল করতে গিয়ে বা যখন পায়ের টুইস্টিং ইনজুরি হয় হাঁটুতে, তখন জেনারেলি লিগামেন্ট গুলো ফাটতে থাকে। তো সেটাকে হচ্ছে আমরা গ্রসলি, মানে এই যে একটা উদাহরণ দিলাম যে কিভাবে হয়, সেটাকে আমরা গ্রসলি এইরকম ইনজুরি গুলোকে স্পোর্টস ইনজুরির মধ্যে রাখি। ঠিক সেরকম হাতে শোল্ডারের ক্ষেত্রে কিরকম, যেরকম যারা ক্রিকেট বোলার, ক্রিকেট যারা বোলার, তারা অনেক সময় বল করার সময় শোল্ডারে তো অনেক সময় একটা স্প্রেন বা অনেক সময় থ্রোয়িং অ্যাক্টিভিটির কারণে অনেক সময় তার এই যে শোল্ডারের যে লিগামেন্ট, সেই লিগামেন্টের টিয়ার হয়। তো এইরকম, এটা আমি দুটো উদাহরণ দিলাম। আরো উদাহরণ দেবো হচ্ছে এলবোতে। অনেক সময় ধরুন যারা ব্যাডমিন্টন প্লেয়ার, তাদের ক্ষেত্রে এলবোর যে লিগামেন্ট, সেই লিগামেন্টের অনেক সময় ইনজুরি হয়। তো এইরকম ভাবে আমরা এই বিভিন্ন রকম ভাবে এটাকে ভাগ করি। স্পোর্টস ইনজুরিতে আমরা যদি ধরুন জয়েন্ট হিসেবে যদি আলাদা আলাদা ভাবি, ধরুন হাঁটুতে নিতে নিতে আমাদের 4 রকমের লিগামেন্ট থাকে। ঠিক আছে, 4টা লিগামেন্ট থাকে। একটা হচ্ছে এসিএল, একটা পিসিএল, আর দুটো সাইডে থাকে, একটা হচ্ছে এমসিএল, একটা এলসিএল বলা হয়। তো যে কোনো লিগামেন্ট যদি ফাটে, লিগামেন্ট কি করে, লিগামেন্ট হচ্ছে হাড়ের সাথে হাড়, মানে বোন টু বোন, এই যে মানে হাড়ের সাথে হাড়ের কানেক্ট করে রাখে। ঠিক আছে, বোন থেকে বোন। যেমন বোন কি করে, বোন হচ্ছে পুরো শরীরের স্ট্রাকচারটাকে মেনটেন করে। লিগামেন্ট হচ্ছে ওই যে জয়েন্টের স্টেবিলিটিটাকে মেনটেন করে। তাহলে লিগামেন্ট যদি ফাটে, প্রথম সেটা কমন সিমটম হবে, সেটা হচ্ছে ইনস্টেবিলিটি। দ্বিতীয় কথা হচ্ছে অনেক সময় গিয়ে পা ফুলে যায়, হাঁটতে গেলে পায়ের উপর জোর পায় না। ঠিক সেরকম হাতের ক্ষেত্রে, শোল্ডারের জন্য লিগামেন্ট যদি ফেটে থাকে, শোল্ডারের ক্ষেত্রেও যেরকম সব থেকে কমন ইনজুরি হচ্ছে রোটেটর কাফ। রোটেটর কাফ মানে হচ্ছে যেটা শোল্ডার জয়েন্টের মুভমেন্ট করতে হেল্প করে, সেটাকে আমরা রোটেটর কাফ বলি। তো রোটেটর কাফের যখন ইনজুরি হয়, সেক্ষেত্রে সমস্যা কি হয়, শোল্ডার জয়েন্টের রেঞ্জ অফ মোশন বা শোল্ডার জয়েন্টের পাওয়ার। হ্যাঁ, অনেক সময় দেখা যায় থ্রোয়িং অ্যাক্টিভিটি করতে পারছেন না পেশেন্ট, অনেক সময় হাত ও মাথার উপরে তুলতে পারছে না। সেগুলো হচ্ছে কমন সিমটম। আমরা স্পোর্টস ইনজুরিকে যদি খুব ব্রড ভাবে দেখি, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে দেখা যায় সেটা হচ্ছে হাঁটুতে বা শোল্ডারের ইনজুরি, তারপরে হচ্ছে এলবো, তারপরে অ্যাঙ্কেল, এইভাবে আমরা দেখতে পাই। তো এই দুটো মেজর, মানে ম্যাক্সিমাম পেশেন্ট আমরা যদি দেখি, 90% পেশেন্ট কিন্তু হয় হাঁটুর প্রবলেম থাকে বা শোল্ডারে প্রবলেম থাকে। এবার হাঁটুতে যেরকম লিগামেন্ট থাকে, হাঁটুতে সেরকম আরো সমস্যা, আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে মেনিসকাস বলা হয়। মেনিসকাস মানে কি, সেটা দুটো হাড়ের মধ্যে থাকে, যেটা এই ফ্রিকশনটাকে আটকায়, মানে দুটো ঝিল থাকে, কার্টিলেজ বলা হয়, ঝিল থাকে, যেটা কি করে এই যে ফ্রিকশনটাকে, ঘষাটাকে আটকায়। অনেক সময় কি হয়, যখন হাঁটু টুইস্টিং ইনজুরি হয়, তখন মেনিসকাস ফাটে। এবার মেনিসকাস ফাটলে তার সিমটমটা একটু অন্যরকম হয়। কিরকম, অনেক সময় পেশেন্ট বলে যে আমার লক হয়ে যাচ্ছে হাঁটু। যেমন আমরা বসে উঠতে গেলে হাঁটু আর সোজা করতে পারলাম না। তো এটাকে বলে লকিং সেন্সেশন। বা অনেক সময় যে সোজা হাঁটতে হাঁটতে হঠাৎ করে হাঁটুটা ভাঁজ করতে পারছি না। হ্যাঁ, তো এটা মেন কেন হয় নাকি, ওই যে মেনিসকাসটা ফেটে জয়েন্টের মধ্যে চলে আসে। হ্যাঁ, জয়েন্টে আসে এবং জয়েন্টের মানে মুভমেন্টকে হ্যাম্পার করে, সেই কারণে লকিং সেন্সেশন হয়। পেশেন্টের হিস্ট্রি শুনি যে কোথায় কোন জয়েন্টে তাদের সমস্যা। হ্যাঁ, ধরুন অনেক সময় পেশেন্ট আসে, যখন ফুটবল খেলতে গেছিলাম, ফুটবল খেলছিলাম, খেলতে খেলতে একটা ট্যাকেল হলো বা হলো, পাটা হাঁটুটা মুচকে গেল, হাঁটুটা হঠাৎ করে ভাঁজে গেলো, তারপর থেকে আর হাঁটতে পারছি না। তো এরকম একটা উদাহরণ। তো তারপর তারা আমাদেরকে সেইভাবে ফরওয়ার্ড করতে হয় যে কোন জয়েন্টে লেগেছে, সেই জয়েন্টের এবার আমরা ভাবি সেই জয়েন্টের এক্সামিন করি বিভিন্ন রকম ভাবে, যে কিভাবে সেটা মানে সেটা অ্যাকচুয়ালি ক্লিনিক্যালি ভাবা হয় যে সেটা লিগামেন্টের ইনজুরি কিনা বা বোন ইনজুরি কিনা, সেইভাবে তার ডায়াগনোসিস প্রসেসটা সেইভাবে এগোতে থাকে। তো এটা পুরোপুরি পেশেন্ট স্পেসিফিক, সেইভাবেই আমরা ডায়াগনোসিসের মাধ্যমে যাই। লিগামেন্ট যদি ইনজুরি হয়, তাহলে সেটা 2 রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে হয় স্প্রেন, স্প্রেন মানে প্লেন মোচ পাওয়া, আর হচ্ছে কেটে যাওয়া।
কেটে গেলে লিগামেন্টকে কনজারভেটিভ এর মাধ্যমে লিগামেন্টকে জোড়ানো খুব মুশকিল। কেন, লিগামেন্ট কিরকম, লিগামেন্ট হচ্ছে একটা রাবারের ব্যান্ড টাইপের। মানে আমরা যদি একটা ভাবি যেটা রাবারের একটা রসার মতো জিনিস থাকে, সেটা যদি কেটে যায় তাহলে কি হবে, দুদিকে দুটো রিট্রাক্ট করে যাবে, সেটা নিজে থেকে জোড়া লাগানো সেটা খুব অসম্ভব ব্যাপার। সেক্ষেত্রে আমাদেরকে অপারেটিভের দিকে যেতে হয়, সেটা যদি খুব সিভিয়ার রকমের থাকে। এটা প্রথমে আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে হয়। ক্লিনিক্যালি যদি দেখা যায় যে লিগামেন্টটা কোনো রকম ভাবে ফেটে আছে, তখন আমাদেরকে মানে ক্লিনিক্যালি বোঝা যায়, তখন আমাদেরকে অন্যরকম মডালিটি দেখতে হয়। যেমন কমন হচ্ছে এমআরআই। এমআরআই করে যদি অনেক সময় দেখি যে আমরা লিগামেন্টে যদি ফেটে থাকে, তাহলে তো অবশ্যই আমাদের অপারেশনের কথাই ভাবতে হয়। এটা হচ্ছে যদি কেটে থাকে। আর যদি স্প্রেন, মানে স্প্রেন মানে যদি মোচ পেয়ে থাকে, তাহলে আমরা জেনারেলি কনজারভেটিভ ট্রিটমেন্টেই থাকি। প্রথমে পেশেন্টকে 6 মাস, 3 মাস, 4 মাস, বা অ্যাকর্ডিং টু তার মোড, মানে কতটা জোর লেগেছে, সেই রকম ভাবে পেশেন্টকে বলা হয় যে 3 মাস, 4 মাস, 6 মাস সাথে খেলাধুলা থেকে একটু সরে থাকা। হ্যাঁ, এবং তারপরে একটু রেস্ট নেওয়া, এক্সারসাইজ করা, নিয়মিত ভাবে ওষুধপত্র কিছু কিছু খাওয়া, তারপরে আস্তে আস্তে আবার নতুন করে খেলাধুলায় ফিরে যাওয়া। তো এইভাবে আমরা মোটামুটি এটাকে ট্রিটমেন্টের মধ্যে রাখি। এক একটা লিগামেন্টের ট্রিটমেন্ট এক এক রকমের হয়। হ্যাঁ, এখন আমাদের যেটা সার্জারি কথা আমি বললাম, লিগামেন্টের সার্জারি, যেটা এখন মডালিটি অনেক আর উন্নত রকম হয়েছে। আগেকার দিনে যে কোনো সব হার্ট, একটা উদাহরণ যদি না হয়, যে নি জয়েন্টের যে লিগামেন্ট গুলোর নাম আমি বললাম, এসিএল, পিসিএল, এগুলো কেটে গেলে আগেকার দিনে কি করা হতো, ওপেন করে অপারেশন করা হতো। এখন কি করা হয়, আর্থ্রোস্কোপির মাধ্যমে করা হয়। আর্থ্রোস্কোপিতে কি হয়, মানে কিছুটা মাইক্রো সার্জারি মতো, ভেতরে ক্যামেরা ঢুকিয়ে হাঁটুর ভেতরে দুটো ছোট ছোট হোল করা হয়, ছোট ফুটো বানানো হয়, তাতে ক্যামেরা ঢোকানো হয়, এবং আর একটা পোর্ট দিয়ে কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে ওই লিগামেন্ট গুলোকে তৈরি করা হয়। সেটা হচ্ছে অপারেশনের একটা পদ্ধতি, মানে অপারেশনের একটা মোড কিভাবে করা হয়। আবার ঠিক সেরকমই হাঁটুর মতো শোল্ডারের ক্ষেত্রেও, শোল্ডারেও তাই, শোল্ডারের লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রেও তাই এখন আর্থ্রোস্কোপিতে সমস্ত রকম ভাবে শোল্ডার লিগামেন্টের তাদের অপারেশন গুলো করা হয়। তাদের রেজাল্ট যথেষ্টই ভালো, রিকভারি খুব ভালো। কারণ যেহেতু বড় সড়ো ভাবে কাটা কাটা যায় না, খুব ছোট ছোট ফুটো করে বা গোল করে করা হয়, তাদের পেশেন্টকে পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশনটা খুব ভালোভাবে করানো যায়। তো এইভাবে আমরা পেশেন্টকে নেক্সট ট্রিটমেন্টটা করি অ্যাকর্ডিং টু মোড অফ ইনজুরি। যে আমরা একটা রিহ্যাবিলিটেশন প্রোটোকলের মধ্যে রাখি। সাপোজ যেমন এসিএল, পিসিএল, হ্যাঁ, হাঁটুর লিগামেন্ট ইনজুরি যদি হয়, হাঁটুর লিগামেন্টের ক্ষেত্রে আমরা কি রকম ভাবে রিহ্যাবিলিটেশন করি আমরা। যেমন আর্থ্রোস্কোপিক্যালি যখন এসিএল রিকনস্ট্রাক্ট করি, হ্যাঁ, প্রথমে 2 নম্বর দিন থেকে জেনারেলি পেশেন্টকে আমরা হাঁটিয়ে দিই। 2 নম্বর দিন মানে যেদিনকে অপারেশন হচ্ছে তার হয়তো তার পরের দিন বা তার পরের দিন, সেটা পেশেন্টের অ্যাকর্ডিং টু ফিজিক্যাল স্ট্যাটাস দেখে পেশেন্টকে হাঁটানো হয়। অনেক সময় বেল্ট পরে হাঁটানো হয়, অনেক সময় বেল্ট ছাড়া হাঁটানো হয়। 2 সপ্তাহ পর তার স্টিচ কাটা হয়। ঠিক আছে, ঠিক 1 মাস, তারপর জগিং করা, 1 মাস থেকে ধীরে ধীরে জগিং করা, আস্তে আস্তে সাইক্লিং করা, ঠিক 1.5 মাসের মাথায় গিয়ে আরেকটু বাড়ানো, হাঁটা চলার স্পিডটা বাড়ানো, জগিং এর স্পিডটা বাড়ানো। হ্যাঁ, 2-2.5 মাস থেকে বলা হয় যে যেন সুইমিং এর মাধ্যমে রাখা। ঠিক আছে, ঠিক 3 মাস পর থেকে রাস্তাঘাটে বেরিয়ে যেন সমস্ত কাজ করতে আমরা পেশেন্টকে তখন মোটিভেট করা হয়। আর মোটামুটি স্পোর্টস অ্যাক্টিভিটিতে ফিরে আসতে বলা হয় 5 থেকে 6 মাস। খেলতে খেলতে কার কখন ইনজুরি হবে সেটা বলা মুশকিল। তো এটাকে কিভাবে আমরা প্রিকশন নিতে পারি, কিভাবে আমরা আরো বেটার ভাবে করতে পারি, সেটা আমি বলবো যে গ্র্যাজুয়াল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, মানে যে কোনো স্পোর্টস নামার আগে গ্র্যাজুয়াল স্ট্রেংথেনিং করে অনেক দিন ধরে, হ্যাঁ, একটা শরীরকে একটা ট্রেনিং এর মধ্যে রেখে লিগামেন্টটাকে টাইট রাখতে হবে। এমন নয় কি যে আমি কোনোদিন ফুটবল খেলি না, হঠাৎ করে আজকে মাঠে গেলাম, খুব খেলাধুলা হয়ে গেল, আমার এসিএলটা ফেটে। সেই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আগে থেকে বডিকে তার সাথে টিউন করতে হয়। হ্যাঁ, মানে এক্সারসাইজ করে বলুন, হ্যাঁ, সেইভাবে লিগামেন্টটাকে স্ট্রেংথেনিং আনার পর বিভিন্ন রকম এক্সারসাইজ, হ্যাঁ, যেমন নি এক্সারসাইজ বলুন, শোল্ডার, যে কোনো প্রত্যেকটা জয়েন্টের জন্য আলাদা করে সেইভাবে করতে পারি। আর খেলতে গিয়ে যেটা আমাদের আমরা কিছু প্রিকশন তো খেলার মাঠেও নেওয়া হয়। যেমন হচ্ছে ধরুন আমরা এমনি ভাবে পেশেন্টকে বলা হয় যে দেখুন বৃষ্টি পড়ছে, এই সময় মাঠে খেলতে যাবেন না। কেন? না, মাঠে ফ্লোর স্লিপারি থাকে, ফ্লোরে পড়ে গেলে অনেক সময় লিগামেন্ট ইনজুরি হতে পারে। সেটা আবার অনেক রকম বড় সমস্যা আস্তে আস্তে দেখা দিতে পারে। আপনার হয়তো ইন ফিউচার হয়তো সেটা আপনার হয়তো খেলাধুলাটা কি বন্ধ করে দেবে। সেই জন্য বিভিন্ন রকম ভাবে প্রিকশন পেশেন্টকে বলা হয়। শোল্ডারের ক্ষেত্রে বলা হয় যে যখন যখন বল করছেন, যেমন ক্রিকেট খেলাতে শোল্ডার পেশেন্টরা যখন প্লেয়াররা যখন বল করে, তখন বলা হয় যে আগে প্র্যাকটিস করুন, হাত ঘোরানোটা প্র্যাকটিস করুন, তারপরে বল করা শিখবেন। কারণ হচ্ছে শোল্ডারের হঠাৎ করে আমরা একটা জোর থ্রোয়িং হলো, দেখা গেলো যে লিগামেন্টটা ফেটে গেল। তো সেইভাবে আমরা পেশেন্টকে আগে থেকে বলে রাখি। অনেকে অনেকে যারা ধরুন স্প্রেন নিয়ে এলো, স্প্রেন মানে খুব সামান্য ইনজুরি নিয়ে, তাদেরকে এই জিনিসগুলো শেখানো হয় যে ইন ফিউচার এই জিনিসগুলো মাথায় রাখবেন, যাতে এটা আরো বড় কোনো ট্রমাতে না যায়।